ইমপ্রুভমেন্ট ইন ফ্রুট প্রোডাকশন, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন চ্যাপ্টারটা পড়া হচ্ছে। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বর্তমান পৃথিবীতে যে জনবিস্ফোরণ ঘটেছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য সংস্থান ও পর্যাপ্ত হওয়া প্রয়োজন। তাই খাদ্যের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির জন্য বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন বায়োকেমিক্যাল প্রিন্সিপাল বা বায়োলজিক্যাল প্রিন্সিপাল প্রয়োগ করা হয়। খাদ্যের উৎসের ভিত্তিতে একে দুটি পর্যায়ে ভাগ করা হয়। তার একটা ভাগ দেখতে পাচ্ছ প্ল্যান্ট ব্রিডিং, উদ্ভিদ প্রজননবিদ্যা, আর একটা অ্যানিম্যাল হাজবেন্ডারি, প্রাণী প্রতিপালন। তাহলে বিপুল জনসংখ্যা বৃদ্ধির জন্য ভালো করে বুঝবে ইমপ্রুভমেন্ট ফুড প্রোডাকশন, কেন খাদ্য উৎপাদনে উন্নতি সাধন করতে হবে না, বিপুল জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্যের সামঞ্জস্য রাখতে হবে, তাই খাদ্য উৎপাদনকে বাড়াতে হবে। খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য দুটি পর্যায়ে, দু ধরনের খাদ্য, প্ল্যান্টস ফুড অ্যান্ড অ্যানিম্যাল ফুডস। তো প্রাণী প্রজননের মাধ্যমে প্রাণী থেকে প্রাপ্ত যে সকল খাদ্য তাদের উন্নতি সাধন করা হয় প্ল্যান্ট ব্রিডিংসের মাধ্যমে, আর বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে প্রাণী প্রতিপালনের মাধ্যমে প্রাণীজাত যে সকল ফুড তাদের উৎপাদন বৃদ্ধি করা হয়। দুটো পোর্শন, তাহলে পুরো চ্যাপ্টারটা লং চ্যাপ্টার দেখবে। তো দুটো ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ প্রতিপালন এবং বা উদ্ভিদ প্রজননবিদ্যা ও প্রাণী প্রতিপালন। তার মধ্যে প্রাণী প্রতিপালন যে পোর্শনটা সেটা আমাদের হয়ে গেছে, দেখবে একটা নোটস পাঠানো হয়েছিল এবং পরপর পড়ানো হয়েছে। প্রাণী প্রতিপালনে যেমন মৎস্য চাষ, চিংড়ি চাষ, মুক্তা চাষ, তারপরে ছিল দেখবে মৌমাছি প্রতিপালন, পোলট্রি ইত্যাদি ইত্যাদি পোর্শনগুলো প্রাণী প্রতিপালনের মধ্যে পড়ে, সেই পোর্শনটা হয়ে গেছে। এবারে আমরা দেখব প্ল্যান্ট ব্রিডিং, উদ্ভিদ প্রজননবিদ্যা। অ্যাপ্লাইড বোটানির একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে অ্যানিম্যাল প্ল্যান্ট ব্রিডিং পোর্শন। তো প্ল্যান্ট ব্রিডিং পোর্শনের একটা নোটস দেওয়া হবে, বাট প্রথমে যে পোর্শনগুলো তোমাদের বলা হচ্ছে দেখবে সেগুলো বই থেকে আগে থরলি পড়ো, যে জায়গাগুলো আমি হাইলাইটস করছি আজকে, তারপরে এর একটা নোটস পাঠানো হবে দেখবে। তাহলে প্ল্যান্ট ব্রিডিং, উদ্ভিদ প্রজননবিদ্যা থেকে প্রথমেই যে কোশ্চেনটা আসে তোমাদের, যে উদ্ভিদ প্রজননবিদ্যা কাকে বলে এবং এর উদ্দেশ্য বা লক্ষ্য, মেন কোশ্চেন প্রথমেই আসে। তাহলে উদ্ভিদ প্রজননবিদ্যা আমরা প্রথমেই বললাম না, উদ্ভিদবিদ্যার যে শাখায় বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে প্রাকৃতিক কৃষি শস্যের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে নতুন, উন্নত ও আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে উদ্ভিদ প্রজননবিদ্যা বলে। অর্থাৎ ন্যাচারাল যে উদ্ভিদ তার থেকে তার গুণগত মানের পরিবর্তন ঘটানো হচ্ছে, বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে নতুন বিজ্ঞানভিত্তিক উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, তাকে প্ল্যান্ট ব্রিডিং বলা হচ্ছে। এর উদ্দেশ্য, এম অ্যান্ড অবজেক্টিভ অফ প্ল্যান্ট ব্রিডিং, না প্রথমেই গুরুত্বগুলো দিতে হবে, তোমাদের পরপর লেখা রয়েছে। প্রথমেই কী করতে হবে না, ফলন বৃদ্ধি। দেখতে পাচ্ছ ফলন বৃদ্ধি, কারণ প্রথমেই বলা হলো যে বিপুল জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাকে খাদ্য উৎপাদন বাড়াতে হবে, তাহলে খাদ্যের পরিমাণ বাড়াতে হবে, ফুড এর পরিমাণ বাড়াতে হবে। তাই প্রথমেই কী করতে হবে না, ফলন বৃদ্ধি করতে হবে, ইনক্রিজ ইন অয়েল। না কৃষিজাত উদ্ভিদের ফলন বৃদ্ধি করায় প্ল্যান্ট ব্রিডিং এর প্রধান উদ্দেশ্য। বর্তমানে সংকরায়ন দ্বারা ধান, গম, ভুট্টা প্রভৃতি উচ্চ ফলনশীল ও উন্নত মানের ভ্যারাইটির সৃষ্টি করা সম্ভব হয়েছে। যে উদাহরণ দিলে ধানের ক্ষেত্রে যেমন রত্না, জয়া ভ্যারাইটি তৈরি করা হয়েছে যার ফলন ম্যাক্সিমাম, গমের ক্ষেত্রে সোনালিকা, কল্যাণ সোনা তৈরি করা হচ্ছে যার ফলন অধিক। তাহলে প্রথমেই তোমাকে ফলন অর্থাৎ প্রোডাকশানটা বাড়াতে হবে। নেক্সট যে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না, ফলনের বা ফসলের গুণগত মান বৃদ্ধি করা হচ্ছে। তাহলে ফসলের পরিমাণ শুধু বাড়লে হবে না, তার গুণগত মানটাকে বাড়াতে হবে, ইমপ্রুভ কোয়ালিটি অফ ক্রপ। দানাশস্য, ডাল, বীজ, ফল ইত্যাদি এর গুণগত মান, যেমন আকার, আয়তন, প্রোটিনের পরিমাণ, ভিটামিনের পরিমাণ, মিষ্টতা, স্বাদ প্রভৃতি বৃদ্ধি করা হয়ে থাকে। ডালে প্রোটিনের পরিমাণ বাড়ানো হচ্ছে, আখে শর্করার পরিমাণ বাড়ানো হচ্ছে, পাটতন্তুর দৈর্ঘ্য ও উজ্জ্বলতা বৃদ্ধি করা হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলোই লক্ষ্য দাও। নেক্সট যে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কিনা
প্রতিরোধক জাতের ভ্যারাইটি, পরের পয়েন্টটা দেখবে। তাহলে 2 নম্বর গেল। প্রথমে আমরা দেখলাম কি বলো না, ফলন বৃদ্ধি করা হচ্ছে, ফলন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফসলের গুণগত মানটাকে বাড়ানো হচ্ছে। তারপর কি করা হচ্ছে দেখো না, প্রতিরোধক জাতের ভ্যারাইটি সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা সম্পন্ন উন্নত উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। যেমন রোগ প্রতিরোধক উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, রোগ প্রতিরোধক সক্ষম উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। যেমন গমের ক্ষেত্রে আমরা বললাম সোনেরা 64 ভ্যারাইটি মরিচা রোগ প্রতিরোধে সক্ষম। ধানের ক্ষেত্রে IR 22 ভ্যারাইটি ব্রাইট ধানের একটা রোগ, সেই রোগ সৃষ্টি বা প্রতিরোধে সক্ষম হয়ে থাকে। তারপর পেস্ট রোগ প্রতিরোধের সঙ্গে সঙ্গে বিভিন্ন পেস্ট যেন ফসলে আক্রমণ করে, পেস্ট প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এখানেও বানি হলো এক প্রকার ধান যেটা পঙ্গপাল প্রতিরোধ এ সক্ষম। বিটি কটন তৈরি করা হচ্ছে যা মদ প্রতিরোধে সক্ষম। তারপর পীড়ন বা ট্রেস প্রতিরোধে সক্ষম উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। বন্যা, খরা, বিভিন্ন প্রতিকূলতা, মাটির অম্লত্ব বা খারত্ব সহনশীল উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। তাহলে পরপর 3টে জিনিস আমরা দেখলাম। ফলন বৃদ্ধি হলো, ফসলের গুণগত মান বৃদ্ধি করা হচ্ছে, তারপর উন্নত ভ্যারাইটি বা প্রতিরোধক অ্যাডাপটিভ ভ্যারাইটি তৈরি করা হচ্ছে যারা প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সঙ্গে। সেই সঙ্গে কী করা হচ্ছে না, ফলনের সময়কাল হ্রাস করা হচ্ছে। আরেকটা জিনিসে যেটা লক্ষ্য করা হচ্ছে দেখো, ফলনের সময়কাল হ্রাস। সময়কাল বলতে না রিডিউসড, কমানো হচ্ছে, কম সময়ে অধিক উৎপাদনশীল উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এর ফলে চাষের খরচ ও সময় উভয় সাশ্রয় হচ্ছে। আগে ধান বা গম প্রোডাক্ট হতে যে সময় লাগতো এখন তার থেকে কম সময় লাগছে। এর ফলে কি হচ্ছে না, যেমন চাষের খরচও কমছে তেমনি সময়েরও সাশ্রয় ঘটছে। এছাড়াও আরেকটা বিষয়ে লক্ষ্য দেওয়া হয় যে ক্ষতিকারক ও বিষাক্ত পদার্থের দূষীকরণ। কোনো কোনো উদ্ভিদের জাত পদার্থ মানুষ বা গবাদি পশুর পক্ষে ক্ষতিকারক বস্তু উৎপাদন করে, সেই সকল উৎপাদন হ্রাস করা হচ্ছে। তাহলে এই হচ্ছে মেন কোশ্চেন প্রথমে, যে উদ্ভিদ প্রজননবিদ্যা কাকে বলে, এর উদ্দেশ্য। তাহলে সংজ্ঞা দিলে আর এই পয়েন্টগুলো যেভাবে নাম্বার দেখবে সেভাবে হাইলাইটস করলে ঠিক আছে। তাহলে প্রথম পয়েন্ট বললাম ফলন বৃদ্ধি, পরপর দেখো তোমাদের রয়েছে ফলন বৃদ্ধি করা হচ্ছে, ফলন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফসলের গুণগত মানটাকে বাড়ানো হচ্ছে। তারপরে যে সকল উদ্ভিদ ভ্যারাইটি তৈরি করা হচ্ছে তারা প্রতিকূল পরিবেশকে, রোগ, পেস্ট এগুলোকে মানিয়ে নিতে সক্ষম হবে এবং ফলনের সময়কাল হ্রাস করা হচ্ছে। মেন পয়েন্ট এগুলো দিলে 1960 থেকে 1975 বা 80 সালের মধ্যে ভারতে ধান, গম, ভুট্টা সহ প্রধান খাদ্যশস্যগুলির উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী ভ্যারাইটি প্রস্তুতির দ্বারা কৃষি শস্যে যে বিপুল উৎপাদন বৃদ্ধি ঘটানো সম্ভব হয়েছিল তাকে সবুজ বিপ্লব বলা হয়ে থাকে, গ্রিন রিভলিউশন বলা হয়ে থাকে। না ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, ফাদার অফ গ্রিন রিভলিউশন, MS স্বামীনাথন, ভারতবর্ষের গ্রিন রিভলিউশন। এবার আমরা দেখব মেথড অফ প্ল্যান্ট ব্রিডিং, উদ্ভিদ প্রজনন প্রণালী বা পদ্ধতি, কীভাবে উদ্ভিদ প্রজনন করা হচ্ছে সে সম্বন্ধে দেখব। মেথড অফ প্ল্যান্ট ব্রিডিংস এর একাধিক মেথড তোমাদের উল্লেখ করা আছে, দেখবে পরপর স্টেপ ওয়াইজ যেভাবে বলা হচ্ছে বা বইতে যেভাবে আছে তোমরা পড়বে প্রথমে এবং লেখার চেষ্টা করবে, পরে নোটস দেওয়াভাবে বলা হলো। তাহলে প্রথম স্টেপ দেওয়া রয়েছে, দেখবে প্রথম মেথড যে প্ল্যান্ট ইন্ট্রোডাকশন, নেক্সট সিলেকশন, তারপরে আছে দেখবে হাইব্রিডাইজেশন, মিউটেশন ব্রিডিং, পলিপ্লয়েডি ব্রিডিং অ্যান্ড হেটারোসিস। তো এই মেথডগুলো পরপর একটার পর একটা আলোচনা হবে, দেখবে। তাহলে প্রথম মেথড হচ্ছে দেখো প্ল্যান্ট ইন্ট্রোডাকশন সম্বন্ধে আমরা আলোচনা করব। না প্ল্যান্ট ইন্ট্রোডাকশন কি না, যখন কোনো বিশেষ পরিবেশে জন্মানো উদ্ভিদকে অন্য পরিবেশে নিয়ে আসা হয়, একটা পরিবেশ থেকে কোনো উদ্ভিদকে যখন অন্য পরিবেশে নিয়ে আসা হচ্ছে তাকে বলা হচ্ছে উদ্ভিদ প্রবর্তন বা প্ল্যান্ট ইন্ট্রোডাকশন। আবার নতুন পরিবেশে জলবায়ুতে সুস্থভাবে বেঁচে থাকার অভ্যস্ত করা, নতুন একটা পরিবেশে নিয়ে আসা হলো, সেই পরিবেশে সুস্থভাবে যাতে বেঁচে থাকে, বংশবিস্তার করতে পারে, সেটাকে অভ্যস্ত করানো বা অভিযোজন করানোর পদ্ধতিকে বলা হয় আভো সহিষ্ণুতা। এর উদ্দেশ্য কী না, এর প্রধান উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে মূল্যবান ও লাভজনক উদ্ভিদকে বিদেশ থেকে আমদানি করে স্বদেশের আবহাওয়ায় অভ্যস্ত করে তোলা। যে সকল উদ্ভিদের উৎপাদন বেশি সেগুলো যদি বিদেশে জন্মায়, বিদেশ থেকে সেগুলোকে দেশে আমদানি করা হচ্ছে এবং উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। এটা দুই প্রকারের হয়ে থাকে। প্রথমে দেওয়া আছে দেখবি না প্রাইমারি ইন্ট্রোডাকশন অ্যান্ড সেকেন্ডারি ইন্ট্রোডাকশন। দুটোর পার্থক্য কী না, প্রাইমারিতে
না যে প্রবর্তন প্রক্রিয়ায় প্রবর্তিত নতুন উদ্ভিদ কোনো জিনগত পরিবর্তন ছাড়াই নতুন পরিবেশে মানিয়ে নিতে সক্ষম হয়, অর্থাৎ যে অবস্থাতেই উদ্ভিদটাকে আনা হলো সেই অবস্থাতেই যখন দেশীয় জলবায়ুতে অ্যাডপ্টেড করানো হচ্ছে, কোনো রকম পরিবর্তন ছাড়াই, কোনো রকম জেনেটিক্যালি ভ্যারিয়েশন ছাড়াই যখন আমরা কী করছি, অ্যাডপ্টেড করিয়ে ফেলছি, তখন সেটাকে যে প্রাইমারি বলা হচ্ছে। যেমন ধানের IR8 ভ্যারাইটি ফিলিপিন্স থেকে সফলভাবে ভারতে প্রবর্তন করা হয়েছে। গমের সোনেরা 63 ভ্যারাইটিকে মেক্সিকো থেকে সফলভাবে ভারতে নিয়ে আসা হয়েছে কোনো রকম পরিবর্তন ছাড়াই। নেক্সট সেকেন্ডারি কী দেখছো না, সেকেন্ডারিতে এখানে পরিবর্তন ঘটানো হয়। যে প্রবর্তন প্রক্রিয়ায় প্রবর্তিত নতুন উদ্ভিদে সংকরায়ন প্রক্রিয়ায় জিনগত পরিবর্তন ঘটানো হয়। দুটো পার্থক্য বোঝা যাচ্ছে। জিনগত পরিবর্তন ঘটিয়ে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার উপযুক্ত করা হচ্ছে। যেমন গমের সোনালিকা, কল্যাণ সোনা ভ্যারাইটি, এগুলোতে জিনগত পরিবর্তন ঘটানো হয়েছে। তাহলে দুটো ভাগ, প্রাইমারি আর সেকেন্ডারি। এবার পদ্ধতি পরে কিভাবে করব না, প্রথমেই তোমাকে কী করতে, স্টেপগুলো শুধু জানতে হবে না। প্রথমেই তোমাকে উদ্ভিদটা নির্বাচন করতে হবে, উদ্ভিদটা সংগ্রহ করতে হবে। তারপরে কী করতে, সংগৃহীত নমুনাকে প্যাকিং করতে হবে। সংগৃহীত উদ্ভিদের জনন সহায়ক অঙ্গ যেগুলো, যার সাহায্যে বংশবিস্তার করে, বীজ বলো, কারো কন্দ, কারো মূল, কারো কাণ্ডের কিছু অংশ, সেগুলো কী করতে হবে না, জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার পরে কোনো দেশ বা রাজ্যে পাঠানোর আগে সেগুলো কোয়ারেন্টাইন করতে হয়। তারপরে তার একটা তালিকা প্রস্তুত করতে হবে, লিস্ট প্রস্তুত করতে হবে। তারপরে তার বংশবৃদ্ধি ঘটানো হয় এবং সরবরাহ করা হয়ে থাকে। এই হচ্ছে ম্যাথড। নেক্সট প্ল্যান্ট ব্রিডিং এর নেক্সট মেথড হচ্ছে দেখো সিলেকশন বা নির্বাচন। সিলেকশন মানেই জানি যে অনেকের মধ্য থেকে উপযুক্ত যিনি তাকে নির্বাচন করা। তো কোনো নির্দিষ্ট প্রজাতিভুক্ত উদ্ভিদ সম্প্রদায় থেকে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত বিশেষ উদ্ভিদকে আলাদা করে বেছে নেওয়ার পরেই তার থেকে উন্নত প্রকারের নতুন ভ্যারাইটি সৃষ্টির পদ্ধতিকে আমরা সিলেকশন বলবো। কোনো একটা নির্দিষ্ট প্রজাতিভুক্ত যে উদ্ভিদ সম্প্রদায়, অনেক উদ্ভিদ রয়েছে দেখতে পাচ্ছ, তার থেকে আমরা যে উপযুক্ত যে বৈশিষ্ট্য আমরা চাইছি তাকে বেছে নিয়ে তার বংশবৃদ্ধি ঘটানো হচ্ছে, সেটাকে সিলেকশন বলা হচ্ছে। সিলেকশন 2 টাইপসের পার্ট করা আছে দেখবে। এটা ন্যাচারালি করা হয়ে থাকে, ন্যাচারাল সিলেকশন, আর কৃত্রিমভাবে করা হয় আর্টিফিশিয়াল সিলেকশন। আর্টিফিশিয়াল সিলেকশন আবার 3 প্রকারে দেখতে পাচ্ছ না, মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন অ্যান্ড ক্লোনাল সিলেকশন। এর একটা জানতে হবে। প্রথমে ন্যাচারাল সিলেকশন এবং আর্টিফিশিয়াল সিলেকশনের ডিফারেন্স জানতে হবে। না, ন্যাচারাল সিলেকশন কি, যেটা ন্যাচারালি হবে, অর্থাৎ নতুন পরিবেশে প্রবর্তিত উদ্ভিদগুলি ওই পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টায় অভিযোজিত হয়। যেসব উদ্ভিদগুলির অনুকূল প্রকরণ ভ্যারিয়েশন যুক্ত হয় তারাই কি করবে না, প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়ে ওই পরিবেশে বেঁচে থাকবে ও বংশবিস্তার করবে। এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ডারউইনিয়ান ন্যাচারাল সিলেকশন পড়বে অভিব্যক্তিতে। এর ফলে আঞ্চলিক ও স্থিতিশীল চাষযোগ্য উন্নত উদ্ভিদ প্রজাতির সৃষ্টি হয়ে থাকে এবং এই নির্বাচন দ্বারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বসবাসকারী বিশেষ প্রজাতিগুলিকে আমরা ইকোটাইপ বলবো। শর্ট কোশ্চেন আছে, ইকোটাইপ কি? এই হচ্ছে ন্যাচারাল, অর্থাৎ ন্যাচারালি কোনো পরিবেশে মানিয়ে নিতে গিয়ে তার মধ্যে যে অ্যাডপ্টেশন আসছে এবং সে যে সিলেক্টেড হচ্ছে সেটা ন্যাচারাল সিলেকশন। তারপর আর্টিফিশিয়াল সিলেকশন, এখানে কৃত্রিমভাবে মেনলি হাইব্রিডেশন, সংকরায়নের মাধ্যমে করা হয়ে থাকে। সংকরায়নের জন্য মিশ্র উদ্ভিদ গোষ্ঠী থেকে যে পদ্ধতিতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন বা উন্নত গুণমানযুক্ত উদ্ভিদ গোষ্ঠী নির্বাচন করে তাদের বংশবৃদ্ধি ঘটানো হয় তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল সিলেকশন। 3 প্রকারে বলা হলো আর্টিফিশিয়াল সিলেকশন। একটা মাস সিলেকশন হবে। নেক্সট দলবদ্ধ নির্বাচন বলা হয়ে থাকে। পিওর লাইন সিলেকশন, বিশুদ্ধ বংশধারা নির্বাচন। এই দুটোর পার্থক্য আছে। প্রথমে মাস সিলেকশন অ্যান্ড পিওর লাইন সিলেকশনের ডিফারেন্স কী? আরটা হয় ক্লোনাল সিলেকশন, ক্লোন তৈরি করা হয়ে থাকে, তার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। না, মাস সিলেকশন না, এটি সর্বাপেক্ষা প্রাচীন ও সরলতম পদ্ধতি মাস সিলেকশনের মধ্যে। না, এই পদ্ধতিতে কৃষি জমির অসম বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ গোষ্ঠীকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত উন্নত মানের কিছু উদ্ভিদ নির্বাচন করে তাদের বীজ সংগ্রহ করে পরবর্তী কয়েক জনু ধরে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটিয়ে উন্নত মানের উদ্ভিদ সৃষ্টি করা হয়। কীরকম ব্যাপার দেখো না, এখানে
প্রথম বছর ধরো কোনো একটা কৃষি জমি থেকে তুমি উন্নত মানের উদ্ভিদ নির্বাচন করলে এবং তার থেকে বীজ সংগ্রহ করলে। সাপোজ ধরো ধান জমি, না ধান জমিতে যে ধান হয়েছে দেখতে পাচ্ছ, তার মধ্যে দেখবে সমস্ত ধান গাছ একই দৈর্ঘ্যের বা একই রকম বৃদ্ধিপ্রাপ্ত হয়নি, বা সমস্ত ধান গাছে দেখবে একই রকম ফলন হয়নি। সাপোজ ধরো তুমি কোনো ফুলের চাষ করেছো, গোলাপ গাছ চাষ করেছো, দেখবে তাহলে সব টবে তোমার গোলাপগুলো একই রকম আকৃতির হয়নি, দেখবে কোনটা বড় হয়েছে, কোনটা একটু সামান্য মাঝারি হয়েছে। তো তার মধ্যে তুমি সিলেক্ট করলে, ধরো নির্বাচন করবে কাকে, ধরো এক্সিবিশন হচ্ছে গোলাপের, তুমি কি করবে না সব থেকে বড় যেটা হয়েছে, উন্নত যেটা হয়েছে, সব থেকে দেখতে ভালো যেটা, সেটাকেই তুমি যেমন তোমার পরিদর্শন নিয়ে যাবে, সিলেক্টেড করবে। তেমনি এখানেও তেমনি এই ধান জমি থেকে যেগুলো উন্নত এবং ফলন বেশি হয়েছে যেগুলো, সেই সকল উদ্ভিদগুলো নির্বাচন করে তার থেকে বীজটা সংগ্রহ করা হলো প্রথম বছর। সংগ্রহ করার পর কী করা হলো, সেই পরের বছর সেই বীজগুলোকে আলাদা আলাদা জমিতে ফেলা হলো, আলাদা আলাদা জমিতে ফেলে তার থেকে আবার গাছ তৈরি করা হলো, এবং সেই গাছের মধ্যে যারা আবার উন্নত তাদের থেকে আবার বীজ সংগ্রহ করা হলো। এইভাবে 3 থেকে 6 বছর কন্টিনিউ এভাবে চাষ করে করে কী করা হয় না, উন্নত উদ্ভিদ নির্বাচন করা হয় এবং তার থেকে বীজ সংগ্রহ করা হয়। তারপরেই ওই বীজগুলোকে কী করা হয় না, সরবরাহ করা হয় চাষের জন্য। এই যে আমরা বাজারে বীজ দেখতে পাই, যে বীজ কিনে চাষ হয়, সেই বীজগুলোকে এইভাবে সিলেক্টেড করে নির্বাচন করে কী করা হয় না, বাজারে সরবরাহ করা হয় থাকে। এটা যে মাস সিলেকশন সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি। নেক্সট আছে কি দেখো না, পিওর লাইট সিলেকশন। পিওর লাইট সিলেকশনে কী করা হয় থাকে না, এই পদ্ধতিতে একটা মিশ্র উদ্ভিদ সম্প্রদায় থেকে স্বতন্ত্র, স্বপরাগী, হোমোজাইগাস, 3টে বৈশিষ্ট্য দেখবে। স্বতন্ত্র, স্বপরাগী, একমাত্র স্বপরাগীর ক্ষেত্রে হয়ে থাকে, এবং হোমোজাইগাস প্ল্যান্টসের ক্ষেত্রে এটা হয়ে থাকে। হোমোজাইগাস উদ্ভিদ নির্বাচন করে তারা তার বংশধরদের মধ্যে থেকে উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ নির্বাচন করা হয়ে থাকে। এটা হচ্ছে একই রকম, প্রথমে তোমাকে চাষ জমি থেকে স্বতন্ত্র, স্বপরাগী, হোমোজাইগাস প্রকৃতির উদ্ভিদ নির্বাচন করতে হবে, তারপরে কন্টিনিউ এইভাবে চাষ করে করে তার থেকে বীজ সংগ্রহ করা হয়ে থাকে। এর দুটোর পার্থক্য আছে, মেন 2 নম্বর একটা মেন আছে দেখবে না, মাস সিলেকশন অ্যান্ড পিওর লাইট সিলেকশনের ডিফারেন্স ভালো করে করলে। অ্যান্ড ক্লোনাল সিলেকশন, বর্তমানে কি করা হচ্ছে না, ক্লোন তৈরি করা হচ্ছে, জানো অঙ্গজনের মাধ্যমে ক্লোন তৈরি করা হচ্ছে, এবং সেই ক্লোন সৃষ্টির জন্য তাদের সংগ্রহ করা হয়ে থাকে এবং উন্নত বীজ তৈরি করা হচ্ছে। এইভাবে সিলেকশন 3 প্রকার সিলেকশন করলে, 3 প্রকার সিলেকশন করার পরে তাদের সুবিধা অসুবিধা করলে, নেক্সট মেথডগুলো আমরা দেখছি এবারে।